তো আমরা ক্লাস 10 এর এটা শুরু করতে যাচ্ছি। ক্লাস 10 এর লেসন 6 সি ফিভার। ইট ইজ রিটেন বাই জন এডওয়ার্ড মেসফিল্ড। জন এডওয়ার্ড মেসফিল্ড সম্পর্কে আমরা দু এক কথা জেনে নিই। জন এডওয়ার্ড মেসফিল্ড was born in 1878 1878 সালে জন্মগ্রহণ করেছিলেন ইন ইংল্যান্ড। জন এডওয়ার্ড মেসফিল্ড সম্পর্কে দু এক কথা যদি তোমাদের একটু বলি। জন এডওয়ার্ড মেসফিল্ড lost his parents at an early age of just 6. After that, he was totally brought up by his aunt. And this aunt of John Edward Masefield did not approve of his passion for reading. So, in 1891, যেহেতু ওই কাকিমার পছন্দ ছিল না যে জন পড়াশোনা করুক, তাই 1891 সালে he got a job as a sailor and joined the ship called HMS Conway। এই নামের একটা জাহাজে কিন্তু তিনি চাকরি নিয়েছিলেন as a sailor, and after that he spent many years as a sailor on that ship. In 1895 probably 1895 সালে he fell ill, and after a brief period of illness he again boarded a ship which was destined for the New York City in the United States of America. On the way he decided to leave that ship, and when the ship reached New York, he left the ship and began to write things. In 1897, 1897 সালে তিনি কিন্তু নিউ ইয়র্ক থেকে ফিরে আসেন। নিউ ইয়র্ক থেকে ফিরে তিনি চলে আসেন ইংল্যান্ডে। In England, he got married, had children, and began his career as a poet, as a writer. তিনি লেখালেখি শুরু করে দেন তারপরে। এবং তোমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের বইতে দেখবে একটা লাইন লেখা আছে যে জন এডওয়ার্ড মেসফিল্ড was an English poet, writer and the poet laureate of the United Kingdom from 1930 till his death। অর্থাৎ 1930 সালে জন এডওয়ার্ড মেসফিল্ড কিন্তু ইংল্যান্ডের রাজকবি এই সম্মানটা পায়। এবং 1930 সাল থেকে 1967 মানে উনি যে বছর মারা গেছেন সেই বছর পর্যন্ত কিন্তু উনি পোয়েট লরিয়েট হিসাবে ইংল্যান্ডে ছিলেন। তো চলে আসি আমাদের যে কবিতাটা, সেই কবিতাটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতাটাতে 3টে কোয়াট্রেন্ট রয়েছে। হ্যাঁ, সি ফিভার। দ্য ভেরি ফার্স্ট লাইন, দ্যাট ইজ আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। এইটা একটা রিফ্রেন। রিফ্রেনটা কি, তোমরা দেখবে গানে বা কবিতায় একটা লাইন আছে যে লাইনগুলো বারবার ঘুরে ঘুরে আসে। গানে বারবার ব্যবহার হয়, কবিতায় বারবার ব্যবহার হয়। তো এখানে তোমরা দেখবে এই যে লাইনটা, যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এই লাইনটা কিন্তু প্রত্যেকটা স্তবকের শুরুতেই মানে ঘুরে ঘুরে এসছে। এটাকে আমরা রিফ্রেন বলবো, জেনে রাখো, ঠিক আছে? তো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। কবি বলছেন আমি বারবার সমুদ্রে যেতে চাই। তোমরা ওনার জীবনী থেকে যেটা জানতে পেরেছো যে উনি প্রথম জীবনে কিন্তু একজন সেলর ছিলেন, তারপরে উনি লেখালেখি শুরু করেন, উনি খ্যাতি অর্জন করেন লেখক হিসাবে, কবি হিসাবে। কিন্তু কবি যেটা বলতে চাইছেন যে সমুদ্রের কাছ থেকে সমুদ্র যাত্রার প্রতি তার কিন্তু
একটা ভালোবাসা থেকেই গিয়েছিল এবং সেই ভালোবাসা থেকেই তিনি কিন্তু বারবার সমুদ্রে যাত্রা করতে চান। তো এখানে তাহলে সি যেটা আমরা বলবো, এই সি অ্যাকচুয়ালি অ্যাক্টস অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশন টু দ্য পোয়েট। এই সমুদ্রটা কিন্তু কবির কাছে একটা সোর্স অফ ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। এই সমুদ্র যাত্রা করতে কবির কিন্তু কোনো ক্লান্তি নেই। তো চলো আমরা প্রথম লাইন থেকে আমরা পড়ি। I must go down to the seas again, to the lonely sea. নির্জন সমুদ্রে কবি যেতে চাইছেন। And the sky, অর্থাৎ কবি যখন যাত্রা করবেন, কবির সাথে কবি কাউকে সঙ্গে নিতে চাইছেন না, একা একাই বেরিয়ে যেতে চাইছেন। কারণ সমুদ্রের যে নির্জনতা, সেই নির্জনতাটা কবি খুব ভালো লাগে। And all I ask is a tall seat. কবি বলছেন এই যাত্রা করতে গিয়ে আমি যেটা চাই সেটা হলো কি একটা লম্বা জাহাজ। লম্বা মানে কি, মানে আকৃতিতে লম্বা না, টল সিট বলতে কবি এখানে বোঝাতে চেয়েছেন একটা বিশাল বড় জাহাজ, বেশ শক্তিশালী জাহাজ, যে জাহাজটা সমুদ্রের যে বড় বড় ঢেউ, সেই ঢেউয়ের ধাক্কাগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবে। And a star to steer her by. এই জায়গাটা খুব সুন্দর। কবি তো একা একা যাচ্ছেন, আর কবি যে সময়ের কথা বলছেন সম্ভবত সেই সময় যাতায়াত ব্যবস্থায় জিপিএস সিস্টেম এত উন্নত ছিল না যে দিক নির্ণয় করা মানে সহজ ছিল। তাই কবিরা সেই সময় যেটা দেখে দিক নির্ণয় করতেন বিশাল সমুদ্রে, সেটা হলো কি, সেটা হচ্ছে তারা। তো এখানে যে তারাটার কথা বলা হয়েছে, সেই তারাটা কিন্তু পোল স্টারের কথা বলা হয়েছে। POLESTAR, পোল স্টারের কথা বলা হয়েছে। পোল স্টার মানে হচ্ছে ধ্রুব তারা। You all know that pole star has a fixed position in the north sky. আর আগেকার দিনে ওই পোল স্টারের অবস্থান দেখেই নাবিকরা কিন্তু দিক নির্ণয় করত। তাই কবি বলছেন আমি সমুদ্রে বেরিয়ে পড়তে চাই, নির্জন সমুদ্রে, এবং আমি যেটা চাই তা হলো একটা লম্বা বড় শক্তিশালী জাহাজ, and a star to steer her by, এবং একটা নক্ষত্র অর্থাৎ ধ্রুব তারা এই জাহাজটাকে পথ দেখানোর জন্য। And the whiskey and the wind song and the white sails shaking. অর্থাৎ কবি যখন যাত্রা করবেন, কবি যে শব্দগুলো শুনতে পাবেন সেটা হচ্ছে হুইস্কি। হুইল মানে হচ্ছে চাকা। তো এখানে কোন চাকার কথা বলা হয়েছে? জাহাজের তো চাকা থাকে না, জাহাজে একটা স্টিয়ারিং থাকে যেটা অনেকটা বাসের স্টিয়ারিং এর মতো। ওই স্টিয়ারিংটা ঘুরিয়ে ঘুরিয়ে জাহাজে নাবিকরা কিন্তু এদিক ওদিক করে। তো সেই হুইস্কি অর্থাৎ কবি যখন এই চাকাটা ঘোরাবেন, প্রচন্ড সমুদ্রের ঢেউয়ের চাপে করে ক্যাঁচ ক্যাঁচ একটা শব্দ হয়, এই শব্দটা কবি শুনতে পাচ্ছেন। দ্য উইন্ড সং, আমরা যখন বাইকে করে বা খুব জোরে যখন যাই রাস্তার মাঝখান দিয়ে কোনো একটা ফাঁকা রাস্তা দিয়ে, তখন দেখবে প্রচন্ড জোরে বাতাস বলি, বাতাসের একটা শব্দ হয় আমার কানের পাশ, যেটাকে আমরা সা সা শব্দ বলে বর্ণনা করি। তো এখানে সেই উইন্ড সং এর কথা বলা হয়েছে। অ্যান্ড দ্য হোয়াইট সেল ইজ সেকিং, অর্থাৎ যে জাহাজটা আছে, যে জাহাজটা, এই জাহাজে একটা পাল আছে, বুঝতে পেরেছো? এই পালটা কিন্তু কাঁপছে, ক্রমাগত সমুদ্রের ঢেউয়ের ধাক্কা এগুলো কিন্তু কাঁপছে। সেই কাঁপার জন্য এখানে একটা কম্পনের একটা শব্দ হচ্ছে, এখানে সেই শব্দটার কথা বলেছে। অর্থাৎ এই যে শব্দগুলো হুইস্কি, উইন্ড সং, দ্য হোয়াইট সেল শেকিং, এগুলো কিন্তু কবির খুব ভালো লাগে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি স্পেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, অর্থাৎ কবি যখন সকালবেলায় যাত্রাটা শুরু করছেন, মানে সারা রাত সমুদ্র মানে জাহাজ চালাতে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন, আবার যখন উঠছেন তখন দেখছেন যে সমুদ্রের যে মুখটা, সারা সমুদ্রটা ধূসর কুয়াশায় আচ্ছাদিত। তো এরকম একটা ধূসর কুয়াশায় যেহেতু আচ্ছাদিত, তাই কবি সকালটাকে এখানে গ্রে ডন হিসেবে বর্ণনা করেছে। তো প্রথম স্তবক এখানে আমাদের শেষ হয়ে গেল। আমরা এখানে একটা লক্ষণীয় বিষয় দেখবো, এখানে সব কিন্তু কাপলেট ব্যবহার হয়েছে। দেখো প্রথম লাইনে স্কাই এর সাথে দ্বিতীয় লাইনে বাই এর একটা মিল আছে, তৃতীয় লাইনে সেকিং এর সাথে চতুর্থ লাইনে ব্রেকিং এর একটা মিল আছে, কাপলেট ইউজ করা হয়েছে। দ্বিতীয় স্ট্যান্ডার্ড চলে আসি। দ্বিতীয় স্ট্যান্ডার্ডে আমরা আবার দেখছি যে কবি সেই রিফ্রেনটা ব্যবহার করছেন। I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. কবি বলছেন আমাকে সমুদ্রে যেতেই হবে,
কারণ সমুদ্র থেকে একটা ডাক কবি পায়, সমুদ্র যেন কবিকে ডাক। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, সমুদ্রকে কিন্তু এখানে পার্সনিফাই করা হয়েছে, সমুদ্রকে একটা মানুষ হিসেবে কল্পনা করা হয়েছে। সেই সমুদ্রের কাছ থেকে কবির একটা ডাক আসে, যে ডাকটা কিন্তু কবি বলছেন একটা ক্লিয়ার কল অ্যান্ড এ ওয়াইল্ড কল, একটা বন্য পাগল করা ডাক। সেই ডাকটা কবি কিন্তু অস্বীকার করতে পারে না। And all I ask is a windy day with the white clouds fly. অর্থাৎ এই যাত্রাকালে কবি যেরকম আবহাওয়া পছন্দ করেন সেটা হচ্ছে বাতাসময় দিন কবি পছন্দ করেন। প্রচন্ড বাতাস হবে, প্রচন্ড বাতাস হওয়ার ফলে কি হবে, কবির যে জাহাজটা আছে সেই জাহাজটা প্রচন্ড জোরে এগিয়ে যেতে পারে। আর মাথার উপরে কবি কিন্তু কালো মেঘ চাইছেন না। কালো মেঘ কি করে, কালো মেঘ ঝড়ের পূর্বাভাস দেয়। কবি কিন্তু ঝড়ের পূর্বাভাস চাইছেন না, কবি চাইছেন যে ওনার যাত্রাটা যেন শুভ হয়, তাই মাথার উপরে উনি হোয়াইট ক্লাউডস চাইছেন। And the plum spray and the blown spew and the seagulls fly. Plum spray কথাটা মানে কি, কবি জাহাজটা যখন সমুদ্রের পথে দ্রুত গতিতে এগিয়ে যাবে তখন এই জাহাজের সামনে যে ঢেউগুলো আসে সেগুলো ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে কি হবে, কবির গায়ে জল ছিটকে আসে। And the blown spew অর্থাৎ জাহাজটা যখন জলরাশি কেটে কেটে এগিয়ে যাবে তখন কি হবে, তখন কিন্তু এখানে সাদা সাদা ফেনা হবে, সেই ফেনা রাশির মধ্যে দিয়ে জাহাজটা এগিয়ে যাবে। আর মাথার উপর দিয়ে কি দেখে যাবে, মাথার উপর দিয়ে একটা পাখি দেখে যাবে। এই পাখিগুলোকে সিগাল, সংকুচিত পাখি বলা হয়। এই পাখির ডাক কিন্তু কবি শুনতে পাবে। তৃতীয় স্তবকে চলে আসি। তৃতীয় স্তবকে বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। দেখো আবার সেই একই কথা বলা হচ্ছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কবি কেন এই কথাটা বারবার রিপিট করেছে। তখন বলবে যে কবি যাত্রা করতে এতটাই ডিটারমাইন্ড, সেই ডিটারমিনেশনটা, সেই যাত্রা করার দৃঢ়তাটাকে বোঝানোর জন্য কবি কিন্তু এই রিফ্রেনটাকে বারবার ইউজ করেছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ। ভ্যাগ্র্যান্ট কথাটার মানে হচ্ছে মানে ভবঘুরে, যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, যাদের নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নেই। আর জিপসি কথা বুঝতেই পারছো, জিপসি একটা সম্প্রদায় যাদেরকে আমরা যাযাবর বলি। তো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ। অর্থাৎ কবি আমাদের মতো 10টা 5টা জীবন, রুটিনবদ্ধ জীবন কিন্তু পছন্দ করেন না। হি ডাজ নট লাইক টু লাইক দ্য রুটিন বাউন্ড লাইফ, যেরকম লাইফ আমরা লিড করি। তিনি একটু অন্যরকম জীবন যাপন করতে চান, একটা মুক্ত খোলা মানে প্রাণবন্ত জীবন, যেখানে থাকবে না কোনো পিছুটান, সেই রকম একটা জীবন কিন্তু কবি পছন্দ করেন। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইট। এবং এই যাত্রা করতে করতে কবি কিন্তু গাল অর্থাৎ সমুদ্রের গভীরে চলে যেতে চান। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, যেখানে তিমি মাঝিরা থাকে, তিমি মাঝিদের পিছন পিছন থেকে এগিয়ে যেতে চান, যেখানে বাতাসটা খুবই ঠান্ডা। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইট, এতটা ঠান্ডা যে সেই ঠান্ডা বাতাস যখন গায়ে লাগে দেখে মনে হয় যে ছুরি দিচ্ছে। ঠিক আছে, যেন ছুরি গায়ে দিলে যেমন তীক্ষ্ণ একটা জ্বালা বোধ হয়, সেই রকম জ্বালা কিন্তু এই ঠান্ডা গায়ে হাওয়া লাগলে কবিরও বোধ হচ্ছে। তো এখানে যেটা আমরা একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, যারা একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য। তো এখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি। Here we can sum up the central message of the poem. That is, a life at sea is full of contrast. Cruel winds and wild waves in perfect harmony with the sweet
endless freedom it allows. তাহলে এখানে এই যে লাইন দুটো বলছে যে I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gulls way and the whales way, and where the wind is like a wet at night. এই ব্যাপারটা আমরা যেটা সাম আপ করতে পারি, অর্থাৎ এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে কবিতার একটা সেন্ট্রাল মেসেজ ওইটা, সেটা হচ্ছে এ লাইফ অ্যাট সি ইজ ফুল অফ কন্ট্রাস্ট। সমুদ্রে যে মানুষের জীবনটা সেটা কিন্তু বৈপরীত্যপূর্ণ। Cruel winds and wild waves in perfect harmony with the sweet endless freedom it allows. অর্থাৎ সমুদ্রে গিয়ে যেমন তোমরা একটা মুক্ত জীবনের স্বাদ পাবে, সেই সাথে কিন্তু এই যে ক্রুয়েল উইন্ড, ওয়াইল্ড ওয়েভস, এগুলো কিন্তু তোমাদের ফেস করতে হবে। এবং শেষ দুটো লাইনে চলে যাই আমি, যে all I ask is a merry yarn from a laughing fellow rover. কবি বলছেন এই যাত্রাপথে আমি যেটা চাই সেটা হচ্ছে মেরি ইয়ার্ন। ইয়ার্ন কথাটার মানে হচ্ছে স্টোরি, একটা আনন্দের গল্প শুনতে চাইছেন কবি। কার কাছ থেকে? লাফিং ফেলো রোভার, তার সহ নাবিকের কাছ থেকে, যে নাবিক সদা হাস্যময়, হাসি হাসি মুখে কবিকে একটা মজার গল্প শোনাবেন, এমন একটা গল্প কিন্তু কবি শুনতে চাইছেন তার ফেলো রোভারের কাছ থেকে। And the quiet sleep and the sweet dream when the long trip is over. অর্থাৎ কবি বলছেন এই যাত্রাটা যখন শেষ হয়ে যাবে তখন আমি একটা লম্বা ঘুম দেবো, একটা সুন্দর স্বপ্ন দেখব। when the long trip is over, এখানে ট্রিপ কথাটার মানে হচ্ছে কিন্তু জার্নি। when the long journey will be over, কবি বলছেন আমি একটা লম্বা ঘুম দেবো। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে লাইনটা অর্থাৎ এই যে কুইট স্লিপ সুইট ড্রিম কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু ইউ মে সি অ্যাজ এ মেটাফর ফর লাইফ, অর্থাৎ জীবনটাকে যেন আমাদের তুলে ধরা হয়েছে। আমাদের সারা জীবনে আমরা কি করি? সারা জীবন ধরে আমরা কষ্ট করি, সৎ পথে রোজগার করার চেষ্টা করি, তারপরে দীর্ঘ পথ অতিক্রম করা হয়ে গেল, অর্থাৎ জীবনের পথ একটা দীর্ঘ পথ, সেই পথটা যখন অতিক্রম করা হয়ে যায় তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের চলে যেতে হয়, অর্থাৎ আমাদের মারা যেতে হয়। তো আমরা সবাই কি মানে স্বপ্ন দেখি যে এটাই, যে আমরা যখন সুন্দরভাবে সুস্থভাবে ভালোভাবে আমাদের জীবনের পথটাকে অতিক্রম করতে পারবো, তখন আমাদের জন্য একটা খুব সুন্দর আফটার লাইফ বা লাইফ আফটার ডেথ অপেক্ষা করে আছে। তো এখানেই আমি শেষ করলাম কবিতাটা পড়া। আমি কয়েকটা কোশ্চেন তোমাদের এখানে একটু আলোচনা করি, বা তোমাদেরকে আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি। এছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন, তোমরা রায়ান মার্টিন, ডাফ এন্ড দত্তদের যে কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেনগুলো আমাকে আমার যে নাম্বার তোমাদেরকে প্রোভাইড করা আছে সেই নাম্বারে তোমরা সেন্ড করতে পারো। আমার নাম্বারটা এইটা, আমার নাম্বার 8145072605। তোমরা এই নাম্বারে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এই কবিতা সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে, আমি সেগুলো যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যে প্রশ্নগুলো মাধ্যমিকে পড়ে এই কবিতা থেকে, সেগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল নয়, খুব কঠিন প্রশ্ন কিন্তু নয়, খুব ইজি প্রশ্নই থাকে। তোমাদের একটু গুছিয়ে লিখতে হবে। যেমন আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, what according to the poet is lonely? কবির মতে কি নির্জন? কবির মতে নির্জন কি? তাহলে এটার উত্তর খুব সহজ, এটা হচ্ছে এটাই যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট সি ইজ লোনলি। এরপরে কবি তোমার একটা প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি, খুব দেখবে টেস্ট পেপার বা এতে তোমাদের আছে যে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর, হোয়াট ডাজ the poet asked for to steer his ship
কবি এই যাত্রা করার জন্য কি রকম মানে কি চাইছেন, তো সেটার উত্তর তোমরা বুঝতে পারছো যে দ্য পোয়েট asks for a tall sea and a star to steer her by, তোমরা ওখানে মেনশন করে দিতে পারো যে পোল স্টারের ব্যাপারটা, সেটা কিন্তু মেনশন করে দিতে পারো। তারপরে আরো ধরো প্রশ্ন যেটা আছে, what cannot be denied ঠিক আছে, কবি কোন জিনিসটা অস্বীকার করতে পারেন না, কোন জিনিসটা অস্বীকার করতে পারেন না, তোমাকে বলতে হবে যে এই যে সমুদ্রের ডাক যেটা, the call of the sea, it is a wild call and a clear call, it is an irresistible call, a wild call clear call মানে কি তুমি irresistible, অর্থাৎ যেটাকে সহ্য করা যায় না, যেটাকে আর কি উপেক্ষা করা যায়, সেই ধরনের একটা ডাক কবি কিন্তু পাচ্ছেন সমুদ্রের কাছ থেকে, এবং সেই ডাকটা কিন্তু কবিকে মানে বাধ্য করছে, দ্য পোয়েট মানে খুবই কিন্তু উনি বাধ্য হয়ে যাচ্ছেন সমুদ্রে যাত্রা করার জন্য। এরপরে তোমাদের আরো প্রশ্ন আছে, তোমাদের ধরো আছে হোয়াট ইজ দ্য কোল্ড সি, আমি জাস্ট ভালো কোশ্চেনগুলো অ্যানসার দেওয়ার চেষ্টা করছি। হোয়াট ইজ দ্য কোল্ড সি উইন্ড compared with ঠান্ডা সমুদ্রের বাতাসটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, তো এই যে তোমাদের যে ছুরির ফলার সাথে তুলনা করা হয়েছে, হ্যাঁ ওই যে তোমাদের একটা লাইন আছে দেখবে যে ওয়েটেড নাইট, যে জায়গাটা, ওই জায়গাটা তুমি যদি একটু ভালো করে লিখতে পারো। তো এই যে প্রশ্নগুলো দিলাম বা এরকম যে প্রশ্নগুলো তোমাদের রায়ান মার্টিন বা এই ধরনের বইগুলোতে রয়েছে, সেগুলো যদি তোমরা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও, আমার যে নাম্বার আছে তাতে লিখে পাঠাও, আমি তোমাদেরকে গাইড করে দিতে পারবো যে কোন প্রশ্নটা ঠিক হয়েছে, কেমন ভাবে উত্তরটা লিখতে হবে, কারণ এখানে সবগুলো লেখা সম্ভব নয় 45 মিনিটে। আর একটা কোশ্চেন যে প্রশ্নটা আসে সেটা হলো what would the poet ask from a fellow rover তো কবি তার সহনাবিকের কাছ থেকে কি চাইছেন, সহনাবিকের কাছ থেকে কবি যেটা চাইছেন সেটা হলো কবি একটা গল্প শুনতে চাইছেন। এখানে এই লাইনটা লেখা আছে যে all I ask is a merry yarn from a laughing fellow rover, তাই তোমাকে বলতে হবে the poet wants to hear a very good story, a very laughing story from his fellow rover। এইভাবে কোশ্চেনগুলো তোমরা অ্যান্সারগুলো নিজেরা দেওয়ার চেষ্টা করো, তোমাদের যে সাজেশন বই বা এই বইগুলো আছে সেখানেও দেখবে উত্তরগুলো দেওয়া আছে, এবং সবগুলো পড়ার শেষে তোমরা আমাদেরকে পাঠাতে পারো, তোমাদের স্কুলের টিচারদের কাছেও তোমরা উত্তরগুলো দেখাতে পারো যে ম্যাডাম স্যার কীরকম ধরনের কোশ্চেন আমরা লিখবো এরপরে। রায়ান মার্টিন, দাপান দত্তের কোশ্চেনগুলো ছাড়াও টেস্ট পেপার, পুরানো যে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপারের এই কবিতা রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা যদি একটু ট্রাই করো, আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ এ লট। থ্যাংক ইউ।